মায়াস এক্সক্লুসিভ কোচে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে পড়াচ্ছি ক্লাস 8-এর নাটোরের কথা। ভালো লাগবে, একটু শোনো। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটোরের কথা। আজ সকালে মনে পড়ল একটা গল্প। সেই প্রথম স্বদেশী যুগের সময়কার কী করে আমরা বাংলা ভাষার প্রচলন করলাম। লেখক লিখছেন, ভূমিকম্পের বছর সেটা। প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে। নাটোর একটা জায়গা। নাটোরের মহারাজার নাম ছিল জগদেন্দ্রনাথ। তিনি রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন। আমরা তাকে, লেখক বলছেন, তারা তাকে শুধু নাটোর বলেই সম্ভাষণ করতে। নাটোর নেমন্তন্ন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের তাদের বাড়ির সবাইকে, রবি ঠাকুরদের বাড়ির সবাইকে। আমাদের বাড়ির সঙ্গে তার ছিল বিশেষ ঘনিষ্ঠতা। আমাদের কাউকে ছাড়বেন না তিনি। দীপুদা, আমার বাড়ির অন্য সব ছেলেরা সবাই তৈরি হলাম। রবি কাকা তো ছিলেনই, রবীন্দ্রনাথ তাঁদের ছিলেন কাকা। নপিসেমশাই, জানকীনাথ ঘোষাল, ডব্লিউ.সি. ব্যানার্জি মেজো জ্যাঠামশাই, লালমোহন ঘোষ প্রকাণ্ড বক্তা। তাহলে প্রকাণ্ড বক্তা কে? নপিসেমশাই, জানকীনাথ ঘোষাল, ডব্লিউ.সি. ব্যানার্জি মেজো জ্যাঠামশাই এবং লালমোহন ঘোষ। তবে লালমোহন ঘোষের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। বড় ভালো লোক ছিলেন, আর কি সুন্দর বলতে পারতেন, কিন্তু ঝোঁক ওই ইংরেজিতে। লালমোহন ঘোষের আর কি। সুরেন্দ্র বাড়ির আরও অনেকে ছিলেন, আর সবার নাম তখন মনে ছিল না আর কি। সবাই তৈরি হচ্ছে যাবার জন্য। ভাবছে কি একটা হাঙ্গামা। নাটোর বললেন, কিছু ভাবতে হবে না দাদা, ব্যবস্থা হয়ে গেল। ওখান থেকে স্পেশাল ট্রেনে করে যাওয়া হবে। তারা রওনা হলেন হৈ হৈ করতে করতে। কি পরলেন? চোগা চাপকান পরেই তৈরি হলেন, চুজ যে জামা কাপড়, চোগা চাপকান। তখনও বাইরে ধুতি পরে চলাফেরার অভ্যেস হয়নি। ধুতি পাঞ্জাবির সঙ্গে নিয়েছিলেন, কারণ ওখানে বাংলা ভাষায় অনুষ্ঠান তো, সেই কারণে। নাটোরে পৌঁছেই সব খুলে আর কি ধুতি পরা হবে। যারা যুবক ছিলেন একদল মহা ফুর্তিতে ট্রেনে চড়েছে। নাটোরে সব ব্যবস্থা করে দিয়েছে নাটোরের মহারাজ। রাস্তায় খাওয়া দাওয়ার বিরাট আয়োজন। কিচ্ছু ভাবতে হচ্ছে না। স্টেশনে স্টেশনে খোঁজখবর নেওয়া, তদারক করা, কিছুই বাদ যাচ্ছে না। মহা আরামে সবাই চলেছে। সারাঘাট বলে একটা জায়গা, সেখানে পৌঁছানো গেল। সেখানেও নাটোর খুব চমৎকার ব্যবস্থা করে রেখেছে। কিছু ভাববার নেই, কিছু করবার নেই, সোজা স্টিমারে উঠে যাও। সঙ্গে ছিল মোট ঘাট বিছানা কম্বল। নাটোর তখন বলছেন যে এইসবে কোনো চিন্তা করতে হবে না, সব ঠিক আছে। আমি বললাম, আরে ভাববো না তো কি, ওতে যে ধুতি পাঞ্জাবি সব কিছু আছে। অবনীন্দ্রনাথ ঠাকুর ভাবছেন ওর মধ্যে ধুতি আছে, ওটা তো পরতেই হবে। কিন্তু নাটোরের মহারাজ তিনি জানেন যে ওগুলো নতুন নতুন সব ওনারা ব্যবস্থা করে রেখেছেন। নাটোর বলেন, আমাদের লোকজন আছে, তারা সব ব্যবস্থা করবে। নাটোরের লোকজনেরা বিছানা বাক্স মোটঘাট সব তুলছে, আর লেখকের কথা শুনে মিটিমিটি হাসছে। কারণ এগুলো ওখানে তো পড়ার প্রয়োজন পড়বে না, এগুলো খোলারই প্রয়োজন পড়বে না। যাক, কিছুই যখন করবার নেই, সোজা ঝাড়া হাত পায়ে স্টিমারে নির্ভাবনায় উঠে গেলাম। পদ্মা দেখে মহা খুশি আমরা। ফুর্তি আর ধরছে না। খাবার সময় হলো। ডেকের উপর, যেটা লঞ্চের উপর, স্টিমারের উপর যে ডেক, তার উপর টেবিল চেয়ার সাজিয়ে খাবার জায়গা করা হলো। খেতে বসেছি সবাই একটা লম্বা টেবিলের একদিকে হোমরা চোমরা চাইরা, হোমরা চোমরা হচ্ছে যারা নামী ব্যক্তি রয়েছে, আর একদিকে ছোকরারা, অর্থাৎ ইয়াং জেনারেশন। দীপুদা লেখকের পাশে রয়েছেন, অবনীন্দ্রনাথ ঠাকুরের পাশে। খাওয়া শুরু হলো। বয়রা খাবার নিয়ে গিয়ে আগে যাচ্ছে ওই চাহিদের দিকে। এটাই স্বাভাবিক যে বয়স্ক বা যারা নামী ব্যক্তি তাদের দিকে আগে যাবে। ওদের দিয়ে তবে তো আমাদের দিকে ঘুরে আসবে। মাঝখানে বসেছিলেন একটি চাই। তার কাছে এলে খাবারের ডিশ প্রায় শেষ হয়ে যাচ্ছিল। কাটলেট এলো তো সেই চাই 6-7খানা একেবারেই তুলে নিলেন। আমাদের দিকে যখন আসে তখন আর বিশেষ কিছু বাকি থাকে না, কিছু বলতেও পারিনি। পুডিং এলো। দীপুদা বললেন, অবন পুডিং এসছে, খাওয়া যাবে বেশ করে। দীপুদা ছিলেন বেশ খাইয়ে।
আমিও ছিলাম খাইয়ে। পুডিং হাতে বয় টেবিলের এক পাশ থেকে ঘুরে গিয়ে যেই সেই চাইয়ের পাশে এসেছে, দেখি তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন। ওমা! দীপুদার আমি মুখ চাওয়াচাই করতে লাগলাম। দীপুদা বললেন, হলো আমাদের আর পুডিং খাওয়া। সত্যি বাপু, এমন জাইগ্যান্টিক খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। ওরকম খেয়ে খেয়ে শরীরখানা ঠিক রেখেছিলেন ভদ্রলোক। বেশ শরীরটা ছিল তার, বলতেই হবে। দীপুদার শেষটায় বয়কে একটু টিপে দিলেন, মানে বুঝিয়ে দিলেন যে আমাদের দিকে দাও, খাবারটা আগে যেন আমাদের দিকে আনে। তারপর থেকে দেখতুম দুটো করে ডিশে খাবার আসতো। একটা বয় ওদিকে খাবার দিয়ে থাকতো আর একটা এইদিকে। চোখে দেখে না খেতে পাওয়ার জন্য আর আশপাশ করতে হয়নি আমাদেরকে। নাটক তো পৌঁছানো গেল। এলাহি ব্যাপার, দারুণ সুন্দর সাজিয়েছে বাড়ি, বৈঠকখানা, ঝাল লণ্ঠন, তাকিয়া, ভালো ভালো দামি ফুলদানি, কার্পেট, তুলনা নেই, যেন ইন্দ্রপুরী। কি আন্তরিক আদর যত্ন, কি সমারোহ সব ব্যবস্থা। একেই বলে রাজ সমাদর, রাজার লোকেরা আসছে বলে কথা। সব কিছু তৈরি হাতের কাছে। চাকর বাকরকে সব শিখিয়ে পড়িয়ে ঠিক করে রাখা হয়েছিল। না চাইতে সব জিনিস এনে দিচ্ছে। ধুতি চাদরে দেখি আমাদের জন্য পাট পাট করে সব তৈরি, বাক্স আর খুলতেই হলো না। তখন বুঝলুম মোটঘাটের জন্য আমাদের ব্যগ্রতা দেখে ওখানকার লোকগুলো কেন হেসেছিল। মানে আমাদের তো মোটঘাট খুলতেই হয়নি, সব রাজার নতুন ব্যবস্থা করে রেখেছে। নাটোর বললেন, কোথায় স্নান করবে অবন্দা, পুকুরে? আমি বললাম, না দাদা, সাঁতার টাতার জানি নে, শেষটায় ডুবে মরবো। তার উপর যে ঠান্ডা জল, আমি ঘরেই চান করব। চান টান সেরে ধুতি পাঞ্জাবি পরে বেশ ঘোরাঘুরি করতে লাগলো। আমরা ছোকরার দল, আমাদের তেমন কোনো কাজকর্ম ছিল না। রবি কাকাদের কথা আলাদা, খাওয়া দাওয়া ধুমধাম গল্পগুজব। রবি কাকা ছিলেন গান বাজনার জমত খুব। নাটোরও ছিলেন গান বাজনার বিশেষ উৎসাহী। তিনিই ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। কাজে তিনি সব ক্যাম্পে ঘুরে ঘুরে খবরাখবর করতেন। মজার কিছু ঘটনা থাকলে আমাদের ক্যাম্পে এসে খবরটাও দিয়ে যেতেন। খুব জমেছিল আমাদের, আজ সুখে আছি। ভোরবেলা বিছানায় শুয়ে তখনও চোখ খুলিনি, চা করেছে, হাতে গড়গড়া নল গুঁজে দিল। কে কখন তামাক খায়, কে দুপুরে এক বোতল সোডা খায়, কে বিকেলে একটু ডাবের জল খায়, সব নিখুঁতভাবে জেনে নিয়েছিল। কোথাও বিন্দুমাত্র ত্রুটি হওয়ার জন্য। খাওয়া দাওয়ার তো কথাই নেই। ভিতর থেকে রানিমা নিজের হাতে পিঠে পায়েস করে পাঠাচ্ছে। তার উপরে নাটোরের ব্যবস্থায় মাছ, মাংস, ডিম কিছুই বাদ যায় না। হালুইকর বসে আছে বাড়িতেই, নানা রকমের মিষ্টি তৈরি করছে। আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলাম। কোথায় কি পুরনো বাড়িঘর, মন্দির, সঙ্গে 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 স্কেচ করে যাচ্ছি। অনেক স্কেচ করেছি। তোমরা জানো যে অবনীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো ছবি আঁকতেন, ছবি আঁকার জন্য বিখ্যাত একজন চিত্রশিল্পী ছিলেন। এখন সেগুলি দেখতে খুব মজা লাগবে। চাঁদেরও অনেক স্কেচ করেছি। নাটোরের খুব আগ্রহ ছিল, সঙ্গে করে নিয়ে গেলেন একেবারে অন্দরমহলে রানী ভবানীর ঘরে। সেখানে বেশ সুন্দর সুন্দর ইটের উপর নানা কাজ করা। ওর রাজত্বে যেখানে যা দেখবার জিনিস ঘুরে ঘুরে দেখাতে লাগলো। আর আমি স্কেচ করে নিচ্ছি। নাটোর তো খুব খুশি, প্রায় এটা ওটা স্কেচ করে দেওয়ার জন্য ফরমাশ করতে লাগলেন। তাছাড়া আরও কত রকমের খেয়াল, শুধু আমি নয়, দলের যে যা খেয়াল করেছে নাটোর তৎক্ষণাৎ তা পূরণ করেছে। ফুর্তির চোটে আমার সব অদ্ভুত খেয়াল মাথায় আসত। কী খেয়াল? একদিন খেতে খেতে বললাম, কী সন্দেশ খাওয়াচ্ছেন নাটোর? টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম সন্দেশ খাওয়ান দেখি। বেশ গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাওয়া যাবে। শুনে টেবিল শুদ্ধ সবাই হো হো করে হাসি। তখনই হুকুম হলো, খাবার ঘরের দরজার সামনেই হালুইকর বসে গেল, গরম গরম সন্দেশ তৈরি করে দেবে ঠিক খাবার সময়। এটা রাজার জন্যই সম্ভব। রাউন্ড টেবিলে কনফারেন্স বসলো, মানে গোল টেবিলে। গোলে সবাই বসেছি। মেজো জ্যাঠামশাই প্রিসাইড করবেন। এবার আসল ঘটনা, যার জন্য নাটোরে পৌঁছনো, সেই ঘটনা শুরু হলো। মেজো জ্যাঠামশাই প্রিসাইড করবেন। পিসেমশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছেন আর কলম ঝাড়ছেন। তার পাশে বসেছিলেন নাটোরের ছোট তরফের রাজা, মাথায় জরিত্তার তাজ, ঢাকাই মসলিনের চাপকান পরে।
নপিসাই এতটাই কালি ছেড়েছেন যে তার ওই ছোটো তরফে রাজার সব সাজ কালো বুটিদার হয়ে যাচ্ছে, মানে কালি তার গায়ে ছিটছে। আগে থেকেই ঠিক ছিল, রবি কাকা প্রস্তাব করলেন প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষায় হবে। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলা ভাষাকে আমরা ভালোবাসি। আর সেখানে রবি কাকাও বলছেন যে এই প্রথম প্রভিন্সিয়াল কনফারেন্স হবে বাংলা ভাষায়। আমরা ছোকরারা সবাই রবি কাকার দলে। আমরা বললাম নিশ্চয়ই প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলা ভাষার স্থান হওয়া চাই। রবি কাকাকে বললাম ছেড়ো না, আমরা শেষ পর্যন্ত লড়বো এই জন্য। সেই নিয়ে আমাদের বাঁধলো চাইদের সঙ্গে। চাইটা সবাই মানছে না, তারা আর ঘাট পাতেন না, ছোকরার দলের কথা আমলই দেয় না। তারা বলেন যেমন কংগ্রেসে হয় তেমনি এখানেও হবে, সব কিছু ইংরাজিতে। অনেক তক্কাতক্কির পর দুটো দল হয়ে গেল, এক দল বলবে বাংলাতে আর এক দল বলবে ইংরেজিতে। সবাই মিলে গেলুম প্যান্ডেলে, বসেছি সব, কনফারেন্স আরম্ভ হবে। রবি কাকার গান ছিল, গান তো আর ইংরেজিতে হতে পারে না, বাংলা গানই হলো। কোন গানটা শোনো? সোনার বাংলা গানটা বোধহয় সেই সময় গাওয়া হয়েছিল। রবি কাকাকে জিজ্ঞেস করে জেনে নিই। এখন প্রেসিডেন্ট উঠেছেন স্পিচ দিতে, মানে বক্তৃতা দিতে ইংরেজিতে। যেই না মুখ খোলা, আমরা ছোকরারা যারা ছিল বাংলা ভাষার দলে সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল বাংলা ভাষা। মুখ আর খুলতেই দিইনি কাউকে। ইংরেজিতে কথা আরম্ভ করলেই আমরা চেঁচাতে দেখি বাংলা বাংলা। মহা মুশকিল, কেউ আর কিছু বলতে পারেন না। তবু এই চেঁচামেচির মধ্যে দু একজন দু একটা কথা বলার চেষ্টা করেছিলেন। লালমোহন ঘোষ ছিলেন ঘোরতর ইংরেজির দুরস্ত, তার মতো ইংরেজিতে কেউ বলতে পারতেন না। তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা। তিনি শেষটায় উঠে বাংলায় করলেন বক্তৃতা। ভাবা যায় মানে কতটা বাংলা ভাষাকে ভালোবাসলেই কাজ করেন। কি সুন্দর তিনি বলেছিলেন। যেমন পারতেন তিনি ইংরেজিতে বলতে, তেমন চমৎকার তিনি বাংলাতে বক্তৃতা করলেন। আমাদের উল্লাস দেখে কে? আমাদের তো জয় জয়কার। কনফারেন্সে বাংলা ভাষা এবার চল হলো। সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়ল। যাক, এবার জিত হলো। প্যান্ডেলের বাইরে এসে একটু চা খাওয়া গেল। বাড়িতে গিয়ে চা খাওয়ার কথা, তবে এখানেও চায়ের ব্যবস্থা ছিল। নাটোর বলেন কিন্তু গরম গরম সন্দেশের চায়ের সঙ্গে খাবার কথা আছে যে পবনদা। আমি বললাম সে তো হবেই, এটা হলো উপরি পাওনা। এখানে একটু চা খেয়ে নিই তো আগে। এখনকার মতো তখন আমাদের খাও বলতে হতো না, হাতের কাছে খাবার এলেই ধরিয়ে দিতাম। এই হলো নাটোরের কথা। খুব সুন্দর গল্প। অবন্দা মানে আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের ভাইপো। এবং জন্ম কি সেটুকু একটু বলে দিই। 1871 জন্ম, 1951 মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো তিনি। একজন প্রখ্যাত চিত্রশিল্পী। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা অলঙ্করণ তিনি করেছিলেন। বিলাতি শিল্পীদের কাছে চিত্রবিদ্যার শিক্ষা করেন। মুঘল ও প্রাচীন ভারতের মহিমা এবং ভারতীয় জীবনচিত্র ছিল তার ছবির অন্যতম বিষয়। তাহলে মুঘল আর প্রাচীন ভারতের মহিমা এটাই ছিল তার ছবির বিষয়। ছোটদের জন্য তার লেখা বইগুলো মানে তোমরা জানো, রাজকাহিনী পড়েছ অনেকে, বা অনেকের পড়া হয়নি। ভূতপত্রীর দেশ, নালক বইটাও অনেকে পড়েছ। শকুন্তলা, ক্ষীরের পুতুল খুব ভালো। খাতাঞ্চির খাতা, আলোর ফুলকি, বুড়ো বাংলা, সব কমন বই। ঘরোয়া, জোড়াসাঁকোর ধারে, ভারত শিল্প, বাংলার ব্রত, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী ইত্যাদি। এই পাঠ্যাংশটি তার ঘরোয়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে এক্সারসাইজে যে প্রশ্নগুলো আছে তোমরা নিজেই করবার চেষ্টা করবে। গল্প তো, গল্পের মধ্যে গদ্যটাকে সুন্দর করে পড়ে আর এক্সারসাইজে অনেক প্রশ্ন দেওয়া আছে অনুশীলনীতে, সেই প্রশ্নগুলো করে ফেলবে। আজকে এই পর্যন্ত। ভালো থেকো। কেমন লাগছে জানিও কমেন্ট বক্সে গিয়ে। সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থেকো। শুভ সকাল।